হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? 2024 সালে মুক্তি পাওয়া মুভি আর্ট অফ লাভ। মুভির ডিরেক্টর রেকাই কারাগোজ। মুভির আইএমডিবি রেটিং 4.6 আউট অফ 10, রটেন টমেটোস 17% এবং 46% গুগল ইউজার্স এই মুভিকে লাইক করেছে। এটা ড্রামা ও রোমান্স মুভি। তাহলে চলুন একটি স্পয়লার অ্যাওয়ার্ড দিয়ে মুভির গল্পটা শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা রাত্রেবেলায় একটা জাদুঘর দেখতে পাই। সেই জাদুঘরের বাইরে একটা লোককে দাঁড়িয়ে থাকতে দেখি। এই লোকটা আসলে একজন চোর ছিল। সে জাদুঘরের ভিতরে একটা পেন্টিং চুরি করতে এসেছিল। ও আরেকটি কথা, এই জাদুঘরটা তুরস্ক দেশের ইস্তানবুল শহরে অবস্থাপ্রাপ্ত। অন্যদিকে আমরা রাস্তার মোড়ে একটি গাড়ি দেখতে পাই। সেই গাড়ির ভিতরে আমরা একটা মেয়েকে দেখতে পাই। এই মেয়েটা সেই প্রথম চোরের পার্টনার ছিল। সে তার কম্পিউটারে বসে জাদুঘরের সিসিটিভি ক্যামেরাটাকে হ্যাক করতেছিল, যাতে তার পার্টনার জাদুঘরের ভিতরে প্রবেশ করতে পারে এবং সে শান্তিতে চুরি করতে পারে। আমরা একটা জিনিস দেখতে পারি, সেটা হলো জাদুঘরের ভিতরে আমরা একজন সিকিউরিটি গার্ডকে দেখতে পাই। সে এটা জানত না যে জাদুঘরের ভেতরে চুরি হতে যাচ্ছে, তার কারণ সেই সিকিউরিটি গার্ড ঘুমাচ্ছিল। অপরদিকে আমরা সেই প্রথম চোরের আরেকটা পার্টনারকে দেখতে পাই, যে কিনা তাদের কাজে সহযোগিতা করতেছিল। দ্বিতীয়জন তার মোবাইল থেকে প্রথম চোরকে বলে যে তুমি জাদুঘরের মধ্যে প্রবেশ করতে পারবে। প্রথম চোর এই কথা শোনার পর সে জাদুঘরের মধ্যে প্রবেশ করে এবং অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর সে ওই পেন্টিংটাকে দেখতে পারে, যেটা কিনা সে চুরি করতে এসেছিল। তারপরে সেই চোর পেন্টিংটাকে চুরি করে সেখান থেকে পালিয়ে যায়। এরপরের দিন সকালবেলায় সেই জাদুঘরে পুলিশরা এসেছিল সেই চুরির তদন্ত করতে। তখন সেই জাদুঘরে পুলিশের দুইজন সিনিয়র অফিসাররা আসছিল। তারা ভিতরে ঢুকে তদন্ত করে যে চুরিটা কিভাবে হয়েছে। কিছুক্ষণ পর তারা দুইজন তদন্ত শেষ করে জাদুঘর থেকে বাইরে বেরিয়ে আসে এবং তারা দুইজন একটা জায়গায় বসে চিন্তা করে জাদুঘরের ভিতরে চুরি হলো কিভাবে। তো যাই হোক, আমি একটা কথা বলে নিতে চাই। তা হলো, এই দুইজন সিনিয়র অফিসারের নাম হচ্ছে ওজন ও আলিন। এরপরের সিনে আমরা সেই তিনজন চোরকে দেখতে পারি, যারা কিনা একটা জায়গায় বসে পার্টি করতেছিল। এই তিনজন চোরের নাম হলো ভেরা, গুনে এবং ওমার। কয়েক ঘন্টা পর আমরা ওজন এবং আলিনকে তাদের অফিসে দেখতে পারি। এরা দুইজন সেই চুরির তদন্ত করতেছিল। তদন্ত করে আলিন একটা কথা জানতে পারে। সে ওজনকে বলে, আমার কথা মনোযোগ সহকারে শোনো, আমি একটা বিষয় লক্ষ্য করতে পারছি। তা হলো, এই চোরটা কিন্তু কম দামি পেইন্টিং চুরি করতেছে। সেই সাথে যে পেইন্টিং এ রোমান্টিক আছে, সে ওইগুলোই পেইন্টিং চুরি করতেছে। তাহলে কি ওই চোরটার কোনো অভিজ্ঞতা নাই? আরেকটা জিনিস ভেবে দেখো, জাদুঘরের ভিতরে নামিদামি পেইন্টিং ছিল। সে ওইগুলো চুরি না করে সে সামান্য একটা কম দামি পেইন্টিং চুরি করতেছে। এটা একটু ভাবার বিষয়। তখন ওজন বলে, দেখো, তোমার এই কথা শুনে আমার একটু আজব লাগতেছে। আমি বলি কি, তুমি এই বিষয়ে বসের সাথে একবার কথা বলো। আলিন এই কথা শোনার পর সে তার বসের সাথে দেখা করে এবং তাকে সব ঘটনা জানিয়ে দেয়। আলিনের বস এসব কথা শোনার পর সে আলিনকে বলে, দেখো, তুমি কি করবে কি না করবে আমি সেটা জানি না, কিন্তু তুমি যেভাবেই হোক এই চোরটাকে ধরো। আলিন তার বসকে বলে, বস আপনি চিন্তা কইরেন না, আমি যেভাবেই হোক এই চোরটাকে ধরব। আমি একটা খবর জানতে পারছি, তা হলো এই চোরটা আরেকটি জাদুঘরে চুরি করতে পারে। এজন্য আমি ওজনকে নিয়ে সে জাদুঘরে যাচ্ছি, যাতে আমরা ওই চোরটাকে ধরতে পারি। কিছুক্ষণ পর তারা দুইজন সেই জাদুঘরে পৌঁছে যায়। তারা জাদুঘরের ভিতরে একজন সিকিউরিটি গার্ডের সাথে দেখা করে। সেই সিকিউরিটি গার্ডকে বলে, আপনি এই জাদুঘরে ভিতরে কড়া পাহারা দিন, তার কারণ এখানে পেন্টিং চুরি হতে পারে। যখন তারা তিনজন একে অপরের সাথে কথা বলতেছিল, তখন তারা একটা শব্দ শুনতে পায়। তারা তিনজন দেখতে যায় এই শব্দটা কিসের। দেখা যায় যেখান থেকে শব্দ আসছিল ওই জায়গা থেকে একটা পেন্টিং চুরি হয়ে গেছে। এটা দেখার পর আলিন দূর থেকে একজন সন্দেহজনক লোককে দেখতে পায়। তার হাতে বড় একটা ব্যাগ ছিল। এটা দেখে সে তাকে ধরতে যায়। ওই সন্দেহজনক লোকটা জাদুঘর থেকে বাইরে বেরিয়ে যায়। পেছন পেছন আলিনও জাদুঘর থেকে বাইরে চলে আসে এবং সে ওই সন্দেহজনক লোকের উপর বন্দুক তাক করে। আমরা একটা জিনিস দেখতে পারি, তা হলো এই লোকটা আর কেউই নয়, সে হচ্ছে বুনেন। বুনেই কিছু বুঝতে না পেরে সে গাড়িতে বসে চলে যায়।
আলিন গুনেকে দেখে অনেকটা হতভম্ব হয়ে যায়, সে এখনো বিশ্বাস করতে পারতেছে না যে গুনে এরকম কাজ করতে পারে। এরপরে সে জাদুঘরের ভিতরে এসে সিসিটিভি ক্যামেরাটাকে চেক করে। চেক করার পর সে দেখতে পারে গুনে ওই পেইন্টিংটার সামনে দাঁড়িয়েছিল, যেটা কিছুক্ষণ আগে চুরি হয়ে গেছে, এবং আলিন এটা দেখে বুঝতে পারে পেইন্টিংটাকে চুরি করেছে। এরপরে আলিন অফিসে চলে যায়, সে তার বসের সামনে গুনের ছবি দেখায়। সে তার বসকে বলে, বস, এতদিনে যেসব পেইন্টিংগুলো জাদুঘর থেকে চুরি হচ্ছে ওই পেইন্টিংগুলো এই চুরি করতেছে। আলিনের বস এসব কথা শোনার পর সে আলিনকে বলে, দেখো, তুমি যা বলতেছ সেটা কি ভেবে চিনতে বলতেছ? তুমি একটা জিনিস ভেবে দেখো, ইনি একজন বড় মাপের মানুষ, এনার পেইন্টিং চুরি করে কি লাভ হবে? সেই সাথে তোমার এবং এনার সাথে কি সম্পর্ক সেটা আমি ভালো করেই জানি, কিন্তু কাউকে প্রমাণ ছাড়া এভাবে মিথ্যা অপবাদ দেওয়া ঠিক নয়। তো যাই হোক, আমি তোমাকে আগেও বলেছি, এখনো বলতেছি, তুমি কি করবে কি না করবে আমি সেটা জানি না, তুমি ঠিকঠাক মতো তদন্ত করো এবং এই পেইন্টিং চোরকে ধরো। আলিন তার বসের কাছ থেকে এই কথা শোনার পর সে তার বসকে বলে, বস, আমি আপনার কথা বুঝতে পারছি, আমি নিশ্চিত এই কাজটা গুনে করেছে। আমি যেভাবেই হোক সঠিকভাবে তদন্ত করে এবং উপযুক্ত প্রমাণ নিয়ে সে চোরটাকে ধরব। এরপরে আলিন যখন অফিসে কাজ করতেছিল তখন তার সাথে দেখা করতে ওজন চলে আসে। ওজন আলিনকে বলে, আমি এইমাত্র বসের সাথে দেখা করে আসছি। বসের কাছ থেকে তোমার বিষয়ে আমি সবকিছু জানতে পারছি। তুমি তো কখনো আমাকে এটা বলো নাই যে তোমার এবং গুনের সাথে সম্পর্ক ছিল, সেই সাথে তোমরা একে অপরকে ভালোবাসতে, এই ঘটনাটা কি সত্যি? তখন আলিন বলে, হ্যাঁ, এই ঘটনাটা সত্যি। আমার গুনের সাথে সম্পর্ক ছিল এবং আমরা একে অপরকে ভালোবাসতাম। আমি এটা জানি না ও হঠাৎ করে কাউকে কিছু না বলে কোথাও চলে যায়। আমি তার সাথে অনেক যোগাযোগ করার চেষ্টা করছি, কিন্তু কোনো লাভ হয় নাই। ফলাফল আমাদের দুইজনের মধ্যে সম্পর্ক শেষ। মানে বলতে পারো এখন আমাদের দুইজনের মধ্যে কোনো সম্পর্ক নাই। ওজন এই কথা শুনে আলিনকে বলে, ও আচ্ছা, এই ব্যাপার বুঝতে পারছি তোমার বিষয়। আমার একটি কথা শোনো, তা হলো তুমি কি কোনো পদক্ষেপ নিয়েছ? এই পেইন্টিং চুরিটা কিভাবে থামাবে? আলিন বলে, হ্যাঁ, আমি একটি পদক্ষেপ নিয়েছি। পদক্ষেপটা হলো, আমি যদি আবার গুনের সাথে সম্পর্ক করি এবং তাকে যদি আবারও ভালোবাসি তাহলে হয়তো আমরা গুনেকে ধরতে পারব। মানে বলতে পারো আমি তার সাথে ভালোবাসার নাটক করব। ওজন বলে, আমি তোমার সব কথা শুনছি এবং বুঝতে পারছি, কিন্তু এমন না হয় যে খাজনার চেয়ে বাজনা বেশি বেজে না যায়। আলিন বলে, ওজন, তুমি এই বিষয়ে চিন্তা কইরো না, আমি যে বুদ্ধিটা ভেবে রাখছি, তুমি যদি আমার এই বুদ্ধি মাফিক চলো তাহলে দেখে নিও সবকিছু ঠিক হয়ে যাবে। সেই সাথে ওই পেইন্টিং চোরের অবস্থা খারাপ হবে। মানে বলতে চাচ্ছি গুনের অবস্থা খারাপ হবে। এরপরের সিনে আমরা গুনেকে একটা জায়গায় দেখতে পাই, সেখানে একটা পার্টি হচ্ছিল। তখন সেই পার্টিতে আলিনও এসেছিল। গুনে তাকে দেখে অবাক হয়ে যায় এবং গুনে চিন্তা করে সে আলিনের সাথে দেখা করবে। হঠাৎ আলিন সেখান থেকে চলে যায়, পেছন পেছন গুনেও চলে যায়। তারপরে আমরা দেখতে পারি আলিন একটা সুন্দর পেইন্টিংয়ের সামনে দাঁড়িয়ে আছে। সেই সময় গুনে আলিনের সাথে দেখা করতে তার সামনে আসে, কিন্তু আলিন তার সাথে কথা না বলে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর গুনে আবার আলিনের সাথে দেখা করতে একটা হোটেলে চলে আসে। গুনে আলিনকে কনভিন্স করে যে তুমি কি আজকে রাত্রে বেলায় আমার সাথে একটা রেস্টুরেন্টে ডিনার করতে যাবে এবং একই সাথে আমরা দুইজন কিছুটা সময় কাটাবো। অবশেষে আলিন গুনেকে বলে, ঠিক আছে, আমি তোমার কথা রাখব। এটা বলে সে মনে মনে খুব খুশি হয়, তার কারণ গুনে আলিনের পাকা ফাঁদে পা দিয়েছে। রাত্রে বেলায় আলিন ও গুনে তারা একটা রেস্টুরেন্টে যখন ডিনার করতেছিল তখন আলিন গুনেকে জিজ্ঞেস করে, আচ্ছা, তুমি আমাকে কিছু না বলে কোথায় চলে গিয়েছিলে? গুনে আলিনকে বলে, আমি তোমাকে না বলে কোথাও চলে গিয়েছিলাম এটা সত্যি কথা, কিন্তু তুমি কি জানতে চাও আমি তোমাকে না বলে কোথায় চলে গিয়েছিলাম? তাহলে ঘটনাটা শোনো। আমি একটা শহরে গিয়েছিলাম, সেখানে আমি একটা ব্যবসা শুরু করেছিলাম এবং ব্যবসাতে আমি এত লাভ করেছি যার ফলে এখন আমি একজন সফল ব্যবসায়ী হিসেবে নিজেকে গড়ে তুলেছি। আলিন বলে, ও এই ব্যাপার, বুঝতে পারছি তোমার বিষয়। গুনে বলে, আমি কাজে এতটা ব্যস্ত থাকতাম যার কারণে আমি তোমার সাথে কখনো যোগাযোগ করতে পারিনি, এবং আরেকটি কথা, আমি এখনো তোমাকে ভালোবাসি। তুমি যদি আমাকে একটা সুযোগ দাও
তাহলে আমরা নতুন করে নিজেদের জীবন শুরু করব। আলিন বলে, ঠিক আছে, আমরা আবার নতুন করে নিজেদের জীবন শুরু করব। কিন্তু আমার একটা শর্ত আছে, তুমি এখন থেকে আমার কাছে কোনো কথা লুকাবে না এবং তুমি আমাকে সব কথা বলবে। গুনের বলে, ঠিক আছে আলিন, আমি এখন থেকে সব কথা তোমাকে বলবো। আমি প্রমিস করতেছি কখনো তোমার কাছে কোনো কথা লুকাবো না। তারপরের সিনে আমরা দেখতে পারি আলিন গাড়িতে করে একটা গোডাউনে চলে যায়। সেই গোডাউনটা ভেরা, গুনে এবং ওমারের থাকার জায়গা ছিল। আলিন সেই গোডাউনে কিছু তদন্ত করতেছিল। তখন সেখানে ভেরা চলে আসে ও আলিনের উপর বন্দুক তাক করে। আলিন এটা বুঝতে পেরে সে তার সাথে লড়াই করে এবং ভেরাকে আহত করে। সেই সাথে আলিন গাড়ি করে সেখান থেকে পালিয়ে যায়। এরপরে ভেরা, গুনে এবং ওমারকে তার এই ঘটনার বিষয় বলে। ওমার এই কথা শোনার পর সে ভেরাকে বলে, আচ্ছা, আমাদের গোডাউনে যে আসছিল সে কোনো পুলিশের লোক নয় তো? গুনে এই কথা শুনে তাদের দুইজনকে বলে, আমার তো মনে হয় না সে কোনো পুলিশের লোক হবে। সে হয়তো কোনো চোর ছিল। কারণ তোমরা দুজন একটা কথা ভেবে দেখো, যদি সে পুলিশের লোক হতো তাহলে সে তার টিমদেরকে নিয়ে আসত। আমার তো মনে হয় সে একটা চোর, সে হয়তো চুরি করতে আসছিল। কিন্তু ওই চোরটা ভেরাকে দেখে সেখান থেকে পালিয়ে যায়। এরপরে আমরা গুনের ঘর দেখতে পাই। আজকে গুনের ঘরে আলিন এসেছিল রাত্রে ডিনার করতে। তখন গুনে আলিনকে বলে, আলিন, আমি কিছুদিনের জন্য প্রাগ শহরে যাব একটা দরকারি কাজে। আলিন এই কথা শোনার পর গুনেকে বলে, আমিও তোমার সাথে যেতে চাই সেই শহরে। কিন্তু গুনে তাকে মানা করে দেয়। সে তাকে বলে, তুমি আমার সাথে যেতে পারবে না, তার কারণ আমি একটা দরকারি কাজে সেখানে যাচ্ছি। আলিন গুনেকে বলে, তুমি যাই বলো না কেন, আমি তোমার সাথে যেতে চাই। আমি তোমাকে রিকোয়েস্ট করতেছি, আমাকেও সেখানে নিয়ে চলো। অবশেষে গুনেও আলিনের কথা শুনে সে তাকে বলে, ঠিক আছে, তুমি আমার সাথে যেতে পারো, আমার কোনো সমস্যা নাই। এরপরে তারা দুইজন একসাথে রাত্রের ডিনার শেষ করে এবং তারা দুইজন একসাথে ঘুমিয়ে পড়ে। মাঝ রাত্রের সময় আলিনের ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে সে গুনের ঘরে তল্লাশি করে। তল্লাশি করার কারণটা হল, গুনে যে চোর সেটা প্রমাণ করার জন্য সে তার ঘরের তল্লাশি করতেছিল। তারপরের দিন সকালবেলা আমরা তুরস্ক শহরের একটা এয়ারপোর্ট দেখতে পারি। এই এয়ারপোর্টে একটা প্লেন ছিল। আলিন এবং গুনে তারা দুইজন এই প্লেনে করে প্রাগ শহরে যাবে। তারা যখন প্লেনে উঠেছিল তখন আলিন ভেরার সাথে পরিচয় হয়। ভেরা আলিনের সাথে পরিচয় হয়ে সে বুঝতে পারে এটা হয়তো সেই মেয়ে হবে যে কিনা আমাদের গোডাউনে কিছু করতে এসেছিল। কিছুক্ষণ পর প্লেন টেক অফ করবে, এজন্য তারা সবাই যে যার সিটে বসে যায়। এরপরের সিনে আমরা প্রাগ শহরকে দেখতে পাই। আলিন এবং গুনে তারা দুইজন প্রাগ শহরের একটা হোটেলে উঠে। আলিন গুনেকে জিজ্ঞেস করে, ভেরা এবং ওমার কোথায়? গুনে আলিনকে বলে, তারা দুইজন প্রাগ শহরে একটু ঘুরতে বেরিয়েছে। তারা তাদের মতন ঘুরুক, আমরাও বিকেল বেলা কোথাও ঘুরতে যাব। তুমি একটা কাজ করো, এখন একটু বিশ্রাম নাও। আলিন এই কথা শুনে গুনেকে বলে, ঠিক আছে, আমি এখন বিশ্রাম নিচ্ছি, তুমিও একটু বিশ্রাম নিয়ে নাও। তখন গুনে বলে, ঠিক আছে, আমিও একটু বিশ্রাম নিয়ে নিচ্ছি। তারপরে আমরা প্রাগ শহরের একটা জায়গায় ভেরা এবং ওমারকে দেখতে পাই। তারা দুইজন একে অপরের সাথে কথা বলতেছিল। কথা বলার সময় ভেরা ওমারকে বলে, তোমার কি মনে আছে আমাদের গোডাউনে যে মেয়েটা এসেছিল, ওই যে কিছু করতে, তখন আমাকে দেখে পালিয়ে যায়? আমার তো মনে হয় সে মেয়েটা আর কেউই নয়, সে হয়তো আলিন হবে। তখন ওমার বলে, আমার তো মনে হয় না। তোমার হয়তো খারাপ লাগতেছে যে গুনের সাথে একজন মেয়ে আছে বলে, এই কারণে তুমি এরকম কথা বলতেছ। তখন ভেরা বলে, আরে না, তেমন কোনো ব্যাপার নয়, কিন্তু আমার আলিনের উপর একটু সন্দেহ হচ্ছে। ওমার তাকে বলে, তোমার এসব কথা বাদ দাও তো, আমরা এখানে ঘুরতে আসছি তো ভালো এটাই হবে, আমরা এখানে ঘোরাফেরা করি। অন্যদিকে আমরা আলিন এবং গুনেকে একটা গাড়িতে দেখতে পাই। তারা দুইজন প্রাগ শহরে ঘুরতে বেরিয়েছে। ঘুরতে ঘুরতে তারা দুইজন একটা জায়গায় দাঁড়িয়ে কথা বলতেছিল। কথা বলার সময় গুনে আলিনকে বলে, আমার একটা জায়গায় দরকারি কাজ আছে, তুমি কি আমার সাথে সেই জায়গায় যাবে? তখন আলিন বলে, না গুনে, আমি এখন যেতে চাচ্ছি না, তার কারণ আমি খুব ক্লান্ত হয়ে গেছি, এখন আমি হোটেলে গিয়ে বিশ্রাম নিতে চাই। গুনের বলে, ঠিক আছে আলিন, তুমি হোটেলে গিয়ে বিশ্রাম নাও, আমি কিছুক্ষণের মধ্যে কাজ সেরেই চলে আসব। এই কথা বলে গুনে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর আলিন হোটেলে ফিরে আসে। ফিরে এসে দেখতে পারে সেখানে ওজন এসেছে। আলিন ওজনকে দেখে বলে,
ওজন এখনই রেডি হয়ে নাও। ওজন আলীনকে জিজ্ঞেস করে কেন? আলীন বলে, আমি একটি খবর পেয়েছি, তা হলো গুনে প্রাগ শহরের একটা জাদুঘরে চুরি করতে পারে। এজন্য ওকে এক্ষুনি ধরতে হবে। আমরা যদি এখন কিছু না করি তাহলে ও বড় রকমের কিছু করতে পারে। তারপরে আমরা দেখতে পারি সেই প্রাগ শহরের জাদুঘরকে। এই জাদুঘরে গুনে এসেছিল চুরি করতে। তার পেছন পেছন আলীন এবং ওজন এসেছিল তাকে ধরতে। হঠাৎ করে আলীন এবং ওজন জাদুঘরের ভিতরে গুনেকে হারিয়ে ফেলে। তারা দুইজন গুনেকে কোথাও দেখতে পায় না। অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর ওজন গুনেকে দেখতে পায়। ওজন আলীনকে বলে, গুনে পালাচ্ছে, ওকে ধরতে হবে। এরপরে তারা দুইজন তাকে ধরতে যায়। তখন আলীন বলে, ওজন তুমি গুনেকে কোথায় দেখেছ? ওজন বলে, আরে আমি ওকে তো এইমাত্র এখানেই দেখেছিলাম, ওকে মনে হয় আমরা আবার হারিয়ে ফেলেছি। আলীন বলে, ওজন তুমি একটা কাজ করো, আমি এখানে যাচ্ছি, তুমি ওই দিকে যেয়ে দেখো ওকে পাওয়া যায় কিনা। ওজন বলে, ঠিক আছে আলীন, আমি ওই দিকে যেয়ে দেখতেছি। যদি আমি কিছু খবর পাই তাহলে আমি তোমাকে জানাবো। আলীন বলে, ঠিক আছে। তখন আলীন দেখতে পারে জাদুঘরের ভেতর থেকে একটা পেন্টিং চুরি হয়ে গেছে। এটা দেখার পর আলীন চারিদিকে গুনেকে খুঁজতে থাকে। সেই সময় আলীন গুনেকে দেখতে পায় সে জাদুঘর থেকে বাইরে বেরিয়ে যাচ্ছিল। পেছন পেছন আলীন তাকে ধরতে যাচ্ছিল, কিন্তু আলীন তাকে ধরতে পারে না। তার কারণ জাদুঘরের বাইরে একটা মোটরসাইকেল ছিল। গুনে সেই মোটরসাইকেলে করে সেখান থেকে পালিয়ে যায়। একদিন পর আমরা দেখতে পারি আলীন এবং ওজন তারা দুইজন একটা জায়গায় বসে কথা বলতেছিল। এই জায়গাটা হলো তুরস্ক দেশের ইস্তানবুল শহর। সেই সাথে আমরা আরেকটি কথা জানতে পারি, তারা সবাই প্রাগ শহর থেকে ইস্তানবুল শহরে ফিরে আসছে। তো যাই হোক, আলীন যখন ওজনের সাথে কথা বলতেছিল তখন ওজন বলে, এখন আফসোস করে কি লাভ, আমরা সেটাকে পরিবর্তন করতে পারব না। আলীন বলে, আমি সেটা জানি, আমাদের কাছে সুযোগ ছিল ওকে ধরার, কিন্তু একটু ভুলের কারণে ও হাত থেকে বেরিয়ে গেল। এই কথা শোনার পর ওজন আলীনকে বলে, আচ্ছা গুনে এখন কোথায় আছে? আলীন বলে, এখন তো সে তার বাড়িতে আছে। ওজন বলে, তুমি যে আমার সাথে এখানে দেখা করতে আসছো, গুনে কি এটা জানে? আলীন বলে, না ওজন, গুনে এটা জানে না। আর তোমাকে একটা কথা বলতে তো ভুলেই গিয়েছিলাম, তা হলো সে আমাকে সন্দেহ করতেছিল, কিন্তু আমি তাকে কোনো কিছু বুঝতে দিই নাই। গুনে যদি জানতে পারত আমরা তার সাথে কি করতে পারি, তাহলে বড় রকমের বিপদ হতো। তারপরে রাত্রেবেলায় আমরা একটা জায়গা দেখতে পাই। সেই জায়গায় একটা পার্টি হচ্ছিল। এই পার্টিতে আলীন এবং গুনে এসেছিল। এই পার্টিটা যে অর্গানাইজ করেছে তার নাম হলো ফয়সাল। ফয়সাল গুনে এবং আলীনকে দেখে তাদের সাথে কথা বলতে আসে। কথা বলতে বলতে তাদের দুইজনকে একটা বেসমেন্টে নিয়ে আসে। গুনে এবং আলীন তারা দুইজন বেসমেন্টের ভিতরে অনেক নামিদামি পেইন্টিং দেখতে পায়। তারা দুইজন পেইন্টিংগুলো দেখে খুব অবাক হয়ে যায়, সিন কাট হয়ে যায়। আমরা দেখতে পারি ভেরা, গুনে এবং ওমার প্ল্যান বানাচ্ছিল কিভাবে ফয়সালের বাড়িতে ওই পেইন্টিংগুলো চুরি করবে। আরেকদিকে ওজন এবং আলীন তারা বসে একটা কথা চিন্তা করতেছিল, যে গুনে কি ফয়সালের বাড়িতে চুরি করতে পারে কিনা। কিন্তু যার ভয় ছিল ঠিক তাই হইল। জানা যায় সত্যি সত্যি ফয়সালের বাড়িতে চুরি হয়েছে। আর এই চুরির তদন্ত করতে ওজন এবং আলীন এসেছে। তদন্ত শেষে তারা দুজন যখন বাড়ি যাচ্ছিল তখন আলীন ওজনকে বলে, আমাকে এক্ষুনি গুনের বাড়িতে নিয়ে চলো, ওর সাথে দেখা করতে হবে। তারপরে আলীন গুনের বাড়িতে চলে আসে। সে গুনেকে বলে, তোমার প্রাণের ঝুঁকি আছে। তখন গুনে বলে, হ্যাঁ আমি এটা জানি, আর আমি এটাও জানি তুমি একজন পুলিশ অফিসার এবং তুমি কি কি কাজ করতেছ তাও আমি জানি। আলীন বলে, তুমি যখন সবকিছু জেনেই গেছ তাহলে আমাদের এই জায়গায় না থাকাই ভালো, আমাদের এক্ষুনি এখান থেকে বেরোতে হবে। এরপরে তারা দুইজন হেলিকপ্টারে করে একটা জঙ্গলে চলে আসে। এই জঙ্গলে একটা ঘর ছিল। তারা দুইজন ঘরের ভিতরে ঢুকে যায়। আলীন ঘরের ভিতরে অনেকগুলো পেইন্টিং দেখতে পায়। সে ওই পেইন্টিংগুলো দেখে অবাক হয়ে যায়। গুনে বলে, কি আলীন, এসব দেখে অবাক হয়ে যাচ্ছ? আলীন বলে, হ্যাঁ এসব কি, আমি তো এগুলো দেখে অবাক হয়ে যাচ্ছি। গুনে আলীনের কথা শুনে সে তাকে কিছু বলতেই যাবে, তখন সেখানে ফয়সাল চলে আসে গুনেকে মারতে। এটা দেখার পর আলীন এবং গুনে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। দৌড়াতে দৌড়াতে তারা দুইজন একটা পুকুরের সামনে এসে দাঁড়ায়। তারা দুইজন কিছুই বুঝতে পারতেছিল না এখন তারা কি করবে।
সেই সময় ফয়সাল চলে আসে। ফয়সাল তাদেরকে বলে, পালানোর কোনো রাস্তা নেই, সামনে পুকুর, পেছনে আমি। তো ভালো, এটাই হবে, তোমরা আমার কাছে আত্মসমর্পণ করো। আত্মসমর্পণ তুমি করো। ফয়সাল পেছনে তাকিয়ে দেখো কে এসেছে। ফয়সাল পিছনে তাকিয়ে দেখতে পায় ওজন এবং কয়েকজন পুলিশ অফিসার। তারা সবাই ফয়সালকে গ্রেফতার করে। ওজন গুনেকে ধন্যবাদ জানায় তাকে সাহায্য করার জন্য। আলীন ওজনকে বলে, তুমি গুনেকে কেন ধন্যবাদ জানাচ্ছ? ওজন বলে, এই কথাটা তুমি গুনের কাছ থেকেই শোনো। আলীন বলে, আচ্ছা তুমি কি আমাকে বলবে এখানে কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারতেছি না, আমাকে পুরো ঘটনাটা বলো তো। এরপরে গুনে তার সব ঘটনা আলীনকে জানিয়ে দেয়। আলীন এসব ঘটনা শোনার পর সে গুনেকে বলে, আমি তোমার বিষয়ে সব কিছু বুঝতে পারছি, তোমার কথা শুনে আমার খুব ভালো লাগছে যে তুমি আইনকে সাহায্য করছো। তো যাই হোক, আমি তোমাকে একটি কথা বলতে চাই। আমাদের অতীতে যা কিছু ঘটে গেছে সেগুলো আমরা ভুলে যাই এবং নতুন করে আমাদের জীবন শুরু করি। গুনে বলে, অবশ্যই আলীন, আমরা দুইজন একসাথে সুন্দর একটি ভবিষ্যৎ গড়ে তুলি। সেই সাথে তারা দুইজন একে অপরকে কিস করে এবং এই থেকে মুভির গল্পটা এখানেই শেষ হয়ে যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল বাটনে ক্লিক করে দিবেন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আজ এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিওতে।